আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই। যাদের টার্গেট 6.5 এর বেশি, তারা এই ভিডিওটা দেখার দরকার নেই। কারণ এই ভিডিওতে আমি গাইডলাইনস বলেন আর whatever I'm going to talk about, everything is for those candidates whose target is to get 6.5. তো যদি আপনার টার্গেট যদি হয় more than 6.5, you should not waste your time here. You had better watch other videos that are about guidelines required for more than 6.5. ঠিক আছে, দরকার নেই 6.5 এর বেশি যাদের টার্গেট তাদের এই ভিডিও দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তো 6.5 এটা নিয়ে আমি বলবো যে খুবই স্ট্যান্ডার্ড একটা স্কোর। যদি আপনি দেশের বাইরে পড়তে যেতে চান তাহলে এমন কোনো দেশ নেই আপনি এই স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না, এমন কোনো দেশ নেই। হয়তো কি সব ইউনিভার্সিটিতে হয়তো আপনি সব সাবজেক্টে হয়তো আপনি অ্যাপ্লাই নাও করতে পারতে পারেন। কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু প্রোগ্রামের রিকোয়ারমেন্ট একটু হাই থাকতে পারে, কিন্তু আপনার বিদেশ যাওয়ার যদি স্বপ্ন থাকে তাহলে 6.5 দিয়ে আপনি সব দেশেই যেতে পারবেন। এটা আমার একটা কনফার্ম বলা যায়। ঠিক আছে, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা স্কোর 6.5, নো ব্যান্ড লেস দেন 6। আচ্ছা ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে তাদের জন্যই যারা যে কোনোভাবে 6.5 পেয়ে বিদেশে পড়াশোনা করতে যেতে চান। ঠিক আছে, তো 6.5 পাওয়াটা কিন্তু আসলে খুব কঠিন কিছু না। যদি আপনি আপনি যদি মনস্থির করেন যে না আপনি পরিশ্রম করবেন এবং একটা নির্দিষ্ট সময়ের একটা 1 মাস 2 মাস বা আপনার যতটুকু সময় দরকার সেই সময়টা যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি অনায়াসেই 6.5 পেয়ে যাবেন। তো আমি আজকে এই বিষয়ে গাইডলাইনটা আমি শেয়ার করবো আজকে। তো প্রথমেই আমি বলবো যে কাজটা আপনার বেসিক বিষয়গুলো জেনে নিতে হবে। তো বেসিক বিষয় কোনগুলো? আপনার সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বড় বড় বাক্য আপনি কিভাবে বুঝবেন, লিখবেন, অর্থ বুঝবেন, এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। তো এটা নিয়ে আমি কথা বলবো না, কারণ এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও আপলোড দিয়েছি। তো বেসিকের জন্য, আইএলটিএস এর বেসিকের জন্য যা যা দরকার, আমি এর জন্য আলাদা আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, বেসিক ইংলিশ একটা প্লেলিস্ট আছে। আপনি যদি ওই বেসিক ইংলিশের প্লেলিস্টের 14টা ভিডিও যদি আপনি দেখেন, আমি হয়তো আরো দু একটা ভিডিও আমি আপলোড দিতে পারি, যদি আপনি এই 14টা ভিডিও আপনি দেখেন তাহলে আপনার বেসিকের জন্য আর কিচ্ছু পড়া লাগবে না। আপনি জাস্ট মানে উইথাউট এনি পেমেন্ট অর কোনো খরচ ছাড়াই, কোনো কস্ট ছাড়াই কিন্তু আপনি আপনার বেসিকটা ক্লিয়ার করে নিতে পারবেন। আপনি ওই 14টা ভিডিও দেখবেন, ঠিক আছে? আমি আর কোনো কথা বলবো না এই বেসিক নিয়ে। তারপরে 2 নাম্বার কাজ যেটা আপনাকে করতে হবে, আপনাকে কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে, যেমন আইএলটিএস এর 4টা মডিউল, স্পিকিং, রিডিং, লিসনিং, রাইটিং, এই চারটা মডিউলের কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। তো আমি যখন পার্ট বাই পার্ট মডেল একটা একটা করে যখন আমি আলোচনা করব তখন এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? তো 2 নম্বর কাজ চলে গেল আপনার। 3 নম্বর কাজটা করতে হবে, যেটা হচ্ছে আহ, আমরা কিন্তু আইএলটিএস এর যে 4টা মডিউল, এই 4টা মডিউলেই কিন্তু আমরা যে সমানভাবে উইক তা না, কিন্তু আবার সমানভাবে ভালো তাও না। দেখা যায় আমরা কম্পারেটিভলি কোনো একটা মডিউলে ভালো থাকি, কোনো একটা মডিউলে খারাপ থাকি। তো আপনার কাজটা যেটা হবে যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যাট উইচ মডিউল ইউ আর গুড। যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনি অনায়াসে এবং সহজেই আপনি 6.5 নিশ্চিত করতে পারবেন। কারণ দেখেন, যদি আপনি 6.5 পেতে চান তাহলে আপনি মনে করেন যে কোনো একটা মডিউলে যদি আপনি 7 পেয়ে যান, তাহলে বাকি তিনটা, এই তিনটাতে যদি আপনি 6 পান তাহলেও কিন্তু আপনার 6.5 চলে আসছে কিন্তু। আর এটা খুবই সম্ভব। আর 6.5 সহজে পেতে হলে আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন মডিউলটাতে আপনি ভালো। যেমন যাদের ইংরেজি বই পড়ার অভ্যাস আছে তারা কিন্তু রিডিংয়ে ভালো করে। যাদের ইংলিশ মুভি দেখার অভ্যাস আছে তারা কিন্তু লিসনিংয়ে ভালো করে। আবার অনেকে যারা একটু ডিবেট বা এগুলাতে যারা একটু ইনভলভ থাকে তারা কিন্তু স্পিকিংয়ে ভালো করে। তো আপনাকে এই জিনিসটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে কোনো একটা মডিউল আপনার মানে আপনার জন্য কনভেনিয়েন্ট বা সহজ যেটা মনে হয়। এইটা করলে, যেমন দেখেন আমরা যখন স্কুল কলেজে আমরা থাকতে কি করতাম মনে আছে? আমরা সব সময় কি করতাম, অপশনাল সাবজেক্টকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়তাম। যদি বাই চান্স কোনো কারণে যদি আমার কোনো একটাতে এ প্লাস যদি মিস হয়ে যায় তাহলে অপশনাল থেকে এসে যোগ করলে কিন্তু আমাদের জিপিএ 5টা কিন্তু হয়ে যেত, তাই না? তো একইভাবে এইটাও আপনাকে কাজে দিবে। তো অনেকেই মনে করে লিসেনিং, তো সেটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে। আপনার যেটা সহজ লাগে আপনি এটা আইডেন্টিফাই করে নেবেন, ঠিক আছে? তারপরে 4 নাম্বার কাজ যেটা করবেন, আপনাকে একটা সময়সীমা নির্ধারণ করতে হবে যে আপনি যে প্রস্তুতিটা নেবেন সেটা আপনার 2 মাস লাগবে নাকি 1.5 মাস লাগবে নাকি 3 মাস লাগবে। যদিও এত সময় লাগার কথা না, 1.5 থেকে 2 মাস যথেষ্ট। আমি মনে করি 1.5 থেকে 2 মাস যথেষ্ট।
তো এটা আপনি একটু ঠিক করে নেবেন। না হলে কি হয়, যদি আপনি কনসিস্টেন্সি যদি মেনটেন না করেন, তাহলে আপনি আজকে একটু পড়লেন, কালকে একটু পড়লেন, তারপরে আবার কয়েকদিন গ্যাপ দিলেন, তাহলে কিন্তু পড়ার এই যে কনসিস্টেন্সি না থাকলে আপনার ইমপ্রুভমেন্টটা কিন্তু হবে না। আমার পরিচিত অনেকেই এরকম আছেন যারা কিন্তু বিদেশ যাওয়ার জন্য অনেক দিন ধরে ট্রাই করতেছেন, কিন্তু তাদের যে কনসিস্টেন্সি না থাকার কারণে তাদের যে ডিজায়ার্ড বা রিকোয়ার্ড যে স্কোর, এটা তারা পাচ্ছেন না। তো এর জন্য আমি বলবো যে আপনি 1.5 মাস 2 মাস মানে আপনি যে কোনো একটা সময় আপনি ঠিক করে নেন, তাহলে আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত স্কোর পাওয়াটা। ঠিক আছে? আচ্ছা, এই 4টা কাজ আপনি করলেন। করার পরে এখন আমি একটা একটা মডিউল ধরে আমি একটু বলার চেষ্টা করব। যেমন প্রথমে আমি লিসেনিং দিয়ে শুরু করি। লিসেনিংটা যেহেতু সহজ একটা পার্ট, আর লিসেনিং এর 4টা সেকশন থাকবে, 10টা করে কোয়েশ্চেন, 4টা সেকশন, 40টা কোয়েশ্চেন থাকবে। অডিও প্লে করবে, আপনাকে শুনে শুনে এগুলা কি করতে হবে, আনসার করতে হবে। তারপর লাস্টে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে যাতে আপনি আনসারগুলো ট্রান্সফার করতে পারেন আনসার শিটে। ঠিক আছে? তো এই 40টা কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে সহজ পার্ট হচ্ছে সেকশন 1। এই সেকশন 1টা হচ্ছে সবচেয়ে সহজ পার্ট। তো সেকশন 1-এ আপনি কিভাবে 10-এ 10 পাবেন, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। ঠিক আছে? এটার জন্য আপনি প্রথমেই কি করবেন, ইংরেজি যে সংখ্যাগুলো আছে, তারপর ইংরেজি যে বর্ণগুলো আছে, এগুলোর সঠিক উচ্চারণ আপনি যে কোনো একটা ভিডিও থেকে আপনি শিখে নেবেন। তারপরে আপনি সেকশন 1 কিভাবে 10-এ 10 পাবেন, এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেয়া আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। তারপর বেসিক ইংলিশের প্লেলিস্ট, তারপর গ্রামারের কি কি টপিক পড়তে হবে, এই যে এইগুলোর প্লেলিস্টের যে লিঙ্কটা আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে? তো দেখেন, সেকশন 1-এ 10-এ 10 আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি সংখ্যা, তারপর ইংরেজি বর্ণ, এগুলোর উচ্চারণটা আপনি শিখে নেবেন। তারপর হচ্ছে আপনি এগুলোর জন্য টিপস এন্ড ট্রিক্স হচ্ছে আপনি কোয়েশ্চেনগুলো কিওয়ার্ডগুলো মার্ক করবেন। তারপর এখানে মনে করেন নাউন লাগবে নাকি অ্যাডজেক্টিভ লাগবে নাকি অ্যাডভার্ব লাগবে, কোনটা লাগবে, তারপর এর আগে আর্টিকেল আছে কিনা, এগুলো দেখে আপনি মার্ক করে রেখে তারপর আপনি কোয়েশ্চেনটা সলভ করবেন। তো আমি এই ভিডিওটা দিয়ে দিব, তাহলে আপনাদের এই সেকশন 1-এর প্রিপারেশনটা কিন্তু হয়ে যাবে। তারপর আপনাকে প্যারাফ্রেজিংটা শিখতে হবে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা রাইটিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে স্পিকিং এর, মানে সব ক্ষেত্রেই আইএলটিএস এটা খুবই গুরুত্বপূর্ণ। আর লিসেনিং এ তো আপনাকে ডিরেক্ট বলবে না। যেমন আমি এখানে একটা কোয়েশ্চেন আমি একটু টাইপ করে রেখেছি, যেমন এটা কেমব্রিজের একটা লিসেনিং টেস্টের কোয়েশ্চেন ছিল যে এলিফ্যান্টস ড্যাশ হ্যাড টু বি মনিটরড কনস্ট্যান্টলি। এটাকে কনস্ট্যান্টলি কি করতে হবে, মনিটর করতে হবে। কোয়েশ্চেনটা ছিল এরকম, তাহলে এলিফ্যান্টের কি মনিটর করতে হবে কনস্ট্যান্টলি, এটা আমাদেরকে জানতে হবে। এখন দেখেন স্পিকার কি বলেছে, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ এন আই অন দেয়ার ব্রিদিং। এখন দেখেন, এটা বলছে দেখেন কনস্ট্যান্টলি মনিটর করতে হবে। তো এখানে মনিটর না বলে কি বলছে, কিপ এন আই। মনিটর মানে কি, কোনো কিছু মনিটরিং করা যেটা বলে, কিপ এন আই মানে কি, এটাও তো মনিটরিং করা, নজর রাখা। তাহলে এইখানে বলছে, কোয়েশ্চেনে বলছে মনিটরিং, আর এখানে বলছে কিপ এন আই। ঠিক আছে? আর এখানে বলছে অন দেয়ার ব্রিদিং, আর এখানে বলছে এলিফ্যান্টস। দেখেন পার্থক্যটা, দেখেন এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে, এই জিনিসগুলো আপনাকে ধরতে হবে। কারণ আপনি যখন লিসেনিং শুনবেন, তারপর অডিও স্ক্রিপ্ট যখন আপনি পড়বেন, তখন আপনি কি করবেন, এগুলা খেয়াল রাখবেন। তো লিসেনিং কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে আপনি কোয়েশ্চেনে আনসার করার পরে তারপর ভুলগুলো অ্যানালিসিস করবেন, এগুলো নিয়েও একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে? তো এখানে আপনাকে মিনিমাম 10টার মধ্যে 10টাই, বা একটা যদিও ভুল যায় আপনি 9টা এখানে আপনাকে কারেক্ট করতে হবে। কারণ আপনার যে জিনিসটা করতে হবে, লিসেনিং এ আপনাকে 6.5 পেতে গেলে কিন্তু আপনাকে 26 থেকে 29টা, তার মানে আপনি যদি 26টা কারেক্ট করতে পারেন লিসেনিং এ, তাহলে আপনার 6.5 চলে আসবে। তো ধরলাম আপনি এখানে 9টা আপনি কারেক্ট করতে পারবেন। ঠিক আছে? তারপরে আপনি যাবেন হচ্ছে সেকশন 4। সেকশন 4টা আবার অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করেন, তাহলে খুবই সম্ভব এখানে আপনার 10-এ 10 আর 9টা কারেক্ট করা। তো এটার ক্ষেত্রেও আপনাকে যে কাজটা করতে হবে, এই যে প্যারাফ্রেজিং, তারপর হচ্ছে কিওয়ার্ড মার্ক করা, তারপর হচ্ছে আগে পরের আনসার গেস করতে হবে। কিভাবে আপনি কি সম্ভাব্য আনসার কি হতে পারে, আপনার নাউন লাগবে নাকি কি লাগবে, তারপর প্যারাফ্রেজিং, সিনোনিম, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো এই দুইটা সেকশনে, সেকশন 1 আর সেকশন 4, এখানে টোটাল 20টা থাকবে। তো আমি বলবো এখানে আপনাকে 9, 9, 18টা, আপনি যদি পারেন 20টা তাহলে তো আরো ভালো। আপনাকে 9, 9, 18টা এখানে কারেক্ট করতে হবে। ঠিক আছে? আর এটা সম্ভব ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ফর এ ফিউ ডেজ, তাহলে এটা খুবই সম্ভব। তারপরে দেখেন, তারপরে আপনি আসবেন সেকশন 2 অ্যান্ড সেকশন 3।
সেকশন 2 আর 3 তে থাকে মূলত হচ্ছে এমসিকিউ থাকে, বক্স ম্যাচিং থাকে, তারপর হচ্ছে ম্যাপ থাকে, ঠিক আছে। তো ম্যাপের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, প্রথমেই ম্যাপ রিলেটেড যে ভোকাবগুলো আছে গুগলে সার্চ করে আপনি শিখে নেবেন। যেমন দেখেন রাইট হ্যান্ড সাইড, তারপর হচ্ছে বিফোর ইউ গেট টু, তারপর হচ্ছে লিডস অফ ডেট এন্ড। এই যে এগুলো যদি আপনি আগে থেকে পরিচিত থাকেন, এই ওয়ার্ডগুলোর অর্থ বা কিভাবে ব্যবহার করতে হয় সেন্টেন্সে, এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে ম্যাপে আপনি 100% অ্যাকিউরেসি আপনি নিশ্চিত করতে পারবেন, আমি বলবো এটা। যেমন দেখেন এখানে দ্য ডাইনিং রুম ইজ ফেসিং দ্য বেডরুম, তো এটা যদি আপনার আগে থেকে না জানা থাকে। তারপর দেখেন দ্য সিটিং এরিয়া ইজ নেক্সট টু দ্য জিম, তো নেক্সট টু মানে কি পাশে, জিমের পাশে। তো এগুলো যদি আপনার জানা থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই ম্যাপে কিন্তু আপনি ভালো একটা স্কোর নিশ্চিত করতে পারবেন। তারপর বক্স ম্যাচিং এর ক্ষেত্রেও কিন্তু দেখেন একইভাবে কি থাকবে, আপনাকে ওই যে সিনোনিম থাকবে, প্যারাফ্রেজিং করা থাকবে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে এমসিকিউ, এমসিকিউটা ইদানিং একটু বেশি আসতেছে, আবার অনেকের কাছে কঠিন মনে হয়। তো আপনার তো দরকার 29টা, তো আপনি যদি ওইখানে যদি 18টা পেয়ে যান, তাহলে আপনার 26টা দরকার। তো আপনি তো ওইখানে 18টা পেয়ে যান পার্ট 1 মানে সেকশন 1 সেকশন 4-এ, তারপর 2-3-এ কি আপনি 18টা হয়ে গেলে আপনার 26টা পাইতে আর 8টা, তো এই 20টা থেকে কিন্তু আপনি 8টা অনায়াসে পেয়ে যাবেন, ঠিক আছে, এটা সম্ভব। তাহলে আপনি দেখেন এমসিকিউ এর ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে সঠিক আনসার আপনি খুঁজবেন না, আপনি দেখবেন যে কি বলে স্পিকার, এইটা থেকে আপনি কি ভুল আনসারগুলো এলিমিনেট করবেন। শুধু সঠিক আনসারের উপর যদি আপনি ফোকাস করেন, তাহলে আপনি এমসিকিউ পারবেন না। আপনি আগে কোশ্চেনটা ভালো করে বুঝে কিওয়ার্ডগুলো মার্ক করে ফেলবেন, মার্ক করে তারপর আপনি কি করবেন, আপনি দেখবেন যে মানে ভুল কোনগুলো বলতেছে, এগুলোকে এলিমিনেট করবেন। তারপর মাঝে মধ্যে কি বলে বাট, হাউএভার, এগুলো মানে দেখা গেল একটা আনসার বলছে, এটা আমাদের যে কোশ্চেন থাকবে, কোশ্চেনে থাকবে, তারপরে কি বলবে বাট হাউএভার, এগুলো বলবে, বলে কি করবে, ওটাকে মাইনাস করে ফেলবে, তারপর সঠিক আনসারটা বলবে। তো আপনাকে স্পিকারের টোন, তারপর হচ্ছে কিভাবে কথাগুলো বলে, এগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন, আমি আশা করা যায় ইনশাল্লাহ আপনি 6.5 না, আপনি আরো ভালো করতে পারবেন। এখানে মিনিমাম 6.5 আপনি লিসনিং এ পাবেন, ঠিক আছে। এখন আমরা দেখবো যে স্পিকিং এর পার্টটা। স্পিকিং এর ক্ষেত্রে এখানে 3টা পার্ট হয়, 11 থেকে 14 মিনিট, মানে 15 মিনিটের কম সময়, বা অলমোস্ট 14 মিনিটের একটা টেস্ট আপনার হবে। তো এখানে আপনাকে 3টা পার্টে কোয়েশ্চেন করা হবে। পার্ট 1-এ থাকবে হচ্ছে আপনার সাথে একটা পার্সোনাল টাইপের, আপনার হবি কি, আপনার নাম কি, আপনি কি করেন, এই টাইপের কোয়েশ্চেন থাকবে, এগুলো খুবই সহজ। তারপর পার্ট 2-তে আপনাকে একটা কিউ কার্ড, একটা টপিক দিবে, তারপর হচ্ছে 1 মিনিট সময় দিবে আপনাকে নোট নেওয়ার জন্য। তো এখানে 4টা কোয়েশ্চেন থাকে, আপনি নোট নিতে পারবেন 1 মিনিট নোট নেওয়ার পরে আপনাকে 2 মিনিট বলতে বলবে, এই বিষয়টার পর আপনাকে 2 মিনিট বলতে হবে, তাহলে আপনার পার্ট 2 শেষ। তারপর পার্ট 3-তে যেটা হবে, এই কিউ কার্ড রিলেটেড অথবা এর বাইরেও কিছু কোয়েশ্চেন আপনাকে করবে, ঠিক আছে। তো এখন আমি বলবো, যদি আপনি স্পিকিং এ বেশি দুর্বল হন, অথবা আপনি যদি 0 লেভেল থেকে স্পিকিং শুরু করতে চান, তাহলে আমি বলবো আপনাকে প্রথমে ছোট ছোট বাক্য কিভাবে গঠন করতে হয়, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টে কিভাবে কথা বলতে হয়, পাস্টে কিভাবে কথা বলতে হয়, ফিউচারে কিভাবে কথা বলতে হয়, এগুলো আপনি একটু শিখে নেবেন। তারপর হচ্ছে স্পিকিং এর জন্য স্পেশাল কিছু স্ট্রাকচার থাকে, এগুলো আপনি শিখে নেবেন। তো এই 15 দিনে একটা স্টাডি প্ল্যান আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি এটার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ভোকাবের জন্য দেখেন অনেকেই স্পিকিং এ ভুল করে, যে ভুলটা করে সেটা হচ্ছে তারা কি করে অনেক ভোকাব মুখস্থ করে, তারপর অনেক ফ্রেজ এন্ড ইডিয়মস মুখস্থ করে। আপনাকে 6.5 এর জন্য আপনাকে কিন্তু এত কিছু মুখস্থ করার দরকার নেই। আপনাকে কি বলে কঠিন কঠিন ওয়ার্ড বলতে হবে এরকম না, কিন্তু আপনি কি করবেন, আপনি টপিক রিলেটেড ভোকাব বলার চেষ্টা করবেন। তারপর আপনি কমন ওয়ার্ড যেগুলো আছে, এগুলো আপনি এইভাবে পড়তে পারেন। যেমন আমরা সবসময় কি বলি, আমরা বলি হচ্ছে যে ইটস ইম্পর্টেন্ট, তারপরে আই এম বিজি, এইগুলোকে আপনি একটু রিপ্লেস করেন। ইটস ইম্পর্টেন্ট না বলে আপনি কি বলেন, সিগনিফিকেন্ট বলেন, ক্রুশাল বলেন, এইভাবে একটু রিপ্লেস করেন কমন ওয়ার্ডগুলোকে। প্রত্যেকটা কমন ওয়ার্ড আপনি একটা খাতার মধ্যে লিখে নেবেন, নিয়ে এটার পাশে কি করবেন, সুন্দর করে একটা অল্টারনেটিভ আপনি লিখে রাখবেন। এইভাবে আপনি আপনার স্পিকিংটাকে একটু অ্যাডভান্স করতে পারবেন কিন্তু। আর কিউ কার্ডের বিষয়টা আমি আপনাকে বলবো। কিউ কার্ডের ক্ষেত্রে মাক্কার এই পার্ট 1-এর জন্য তো মাক্কারের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো আপনারা দেখবেন, নিজের সম্পর্কে, তারপর নিজের জেলা সম্পর্কে, নিজের চাকরি সম্পর্কে, নিজের হবি সম্পর্কে, এই বিষয়গুলো একটু জেনে নেবেন। এগুলো পার্ট 1 মাক্কার বইয়ে আছে। আর মাক্কার বইয়ের কিউ কার্ড কিন্তু মাক্কার বই থেকে কি মোস্ট অফ দ্য টাইম কিন্তু মানে কমন আসে। তো এইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি কিভাবে পার্ট 2-তে আপনি কিভাবে ভালো করবেন। তো পার্ট 2-তে তো 80-90টার মতো টপিক থাকে মাক্কার বইয়ে, তো এতগুলো তো পড়া সম্ভব না, বা রাইটার যেভাবে লিখছে ওইগুলো তো আপনার জীবনের কাহিনী না, বা আপনার এক্সপিরিয়েন্স না এগুলো, তো আপনি কিভাবে কি করবেন।
তো এর জন্য যে কাজটা আমি করেছি, একটা পিডিএফ আমি রেডি করে তারপর একটা ভিডিও আপলোড দিয়েছি। আপনি 7-8টা রেডি করবেন। যেমন যে কোনো একটা লোকেশন সম্পর্কে আপনি কক্সবাজার নিয়ে আপনি কথা বলবেন, বা এটা নিয়ে আপনি ঘুরতে গিয়েছিলেন, একটা কাহিনী আপনি লিখে রাখবেন। তারপর মনে করেন এখন আপনাকে একটা কোয়েশ্চেন করলো যে আপনার দেশের একটা বিখ্যাত টুরিস্ট স্পট নিয়ে বলেন, তো আপনি কক্সবাজার নিয়ে লিখবেন। যদি বলে যে একটা ট্যুর আপনি আয়োজন করেছিলেন বলেন, আপনি এই কক্সবাজার নিয়ে বলবেন। বা ভ্যাকেশন আপনি যে জায়গায় ঘুরতে যান, আপনি ওই কক্সবাজার নিয়ে বলেন। যদি বলে আপনাকে একটা ফ্যামিলি ট্যুর নিয়ে বলতে, আপনি ওই কক্সবাজার নিয়ে বলেন। যদি বলে যে আপনি কখনো লং ড্রাইভে গিয়েছিলেন বা আপনি একটা লং জার্নিতে গিয়েছিলেন, আপনি ওই কক্সবাজার নিয়েই বলেন। মানে এইভাবে আমি দেখিয়েছি 7-8টা টপিক পড়ে আপনি কিভাবে সবগুলা কিউ কার্ড সলভ করবেন। তো আমি এইটার ভিডিওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তারপরে দেখেন পার্ট 4-এ যে কাজটা করতে হবে আপনাকে, ওপিনিয়ন, তারপর কম্পেয়ার, এই টাইপের কোয়েশ্চেন থাকবে। তো ওপিনিয়ন দেওয়ার জন্য বা কম্পেয়ার কন্ট্রাস্টের জন্য কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস আছে। ফ্রেজ বলবো না, মানে কি বলে এগুলোকে, যেমন ইন মাই ওপিনিয়ন, তারপর হচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, এই যে এগুলো নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। এগুলো একটু মুখস্থ করে তারপর পার্ট 3 এর জন্যও মার্কার বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন বলবো হচ্ছে রাইটিং পার্ট নিয়ে। রাইটিং পার্ট হচ্ছে কি, টাস্ক 1, টাস্ক 2। তো টাস্ক 2-তে যেমন হচ্ছে আমাদের তো 9 হিসেবে কাউন্ট করা হয়। তো টাস্ক 2-তে মানে 2/3 থাকে, মানে যদি 9 যদি আমরা ধরি, তাহলে দেখা গেল টাস্ক 2-তে 6, আর টাস্ক 1-এ কি থাকে 3। টাস্ক 1-এ আপনাকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 150 ওয়ার্ড লিখতে হবে মিনিমাম। আর টাস্ক 2-তে আপনাকে লিখতে হবে হচ্ছে কি 250 ওয়ার্ড। তো প্রথমে আমি বলবো যে টাস্ক 1-এর জন্য রাসেল মিশেলের একটা বই আছে। রাসেল মিশেলের যে একটা বই আছে টাস্ক 1, টাস্ক 2, ছোট একটা বই, ওই বইটা আপনারা কিনবেন। শুধু এটাই ফলো করলেই হবে, যথেষ্ট। এখানে টাস্ক 1-এর জন্য আপনারা কি করবেন, ওইখানে যে স্যাম্পল আনসারগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে কিছু নির্দিষ্ট ভোকাব দেওয়া আছে, যে এই কোনো কিছু বাড়ছে কমছে কম্পারিজন, এগুলোর জন্য ভোকাব দেওয়া আছে। ওই বইটা থেকে আপনারা মুখস্থ করে নেবেন। এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই, হয়তো আপনাকে সংখ্যাটা চেঞ্জ করতে হবে, কিন্তু ঘুরে ফিরে ল্যাঙ্গুয়েজ একই। ওই টাস্ক 1, টাস্ক 2 রাসেল মিশেলের যে বইটা, ওই বইয়ে দেওয়া আছে, ওই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা একটু দেখে নেবেন। প্রত্যেকটা স্যাম্পল রেডি করে তারপর ওইটার মতো করে আপনি প্র্যাকটিস করবেন। আপনি ওইটার মতো করে লিখে লিখে প্র্যাকটিস করবেন। আর টাস্ক 2 এর ক্ষেত্রেও বলবো, যেমন টাস্ক 2 এর ক্ষেত্রে কম্পেয়ার, কি বলে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপর হচ্ছে ওপিনিয়ন এসে, যে এগ্রি ডিসএগ্রি, তারপর হচ্ছে কজ এন্ড ইফেক্ট, এগুলো থাকে। আপনি প্রত্যেকটার জন্য একটা করে স্যাম্পল রেডি করে রাখবেন। আপনি যেমন এইটারও কিন্তু দেখেন ভাষা কিন্তু সেমই হয়। যদি আমি বলি কি বলে এগ্রি ডিসএগ্রি যদি থাকে, তাহলে ইট ইজ আর্গিউড দ্যাট, আপনি এইভাবে শুরু করবেন। একটা স্যাম্পল আপনি রেডি করে রেখে দিবেন, জাস্ট আপনি টপিক অনুযায়ী আপনি চেঞ্জ করবেন। যেমন আমি একটা ভিডিও দিয়েছি যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন, একটা স্যাম্পল আমি দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে আছে। যদি আপনি দেখেন, ওইটা দিয়ে কিন্তু আপনি ওই টাইপের যে কোনোটা আপনি আনসার করতে পারবেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা টাইপের জন্য একটা করে স্যাম্পল, টেমপ্লেট না কিন্তু, না বুঝে একদম মুখস্থ কিছু ভাষা আপনি একদম ঝেড়ে দিয়ে আসবেন এরকম না। স্যাম্পল, একটা প্যাটার্ন, একটা স্ট্রাকচার, আপনি এইটাই ফলো করবেন, এই টাইপের জন্য এইটাই ফলো করবেন। এইভাবে আপনি প্রত্যেকটার জন্য এইভাবে আপনি একটা স্যাম্পল রেডি করে রেখে দিবেন। আমি অলরেডি আমি একটা দিয়েছি, আমি প্রত্যেকটা টাইপের জন্য আমি রাইটিংয়ের আমি আপলোড দিব, হয়তো একটু সময় লাগবে, ঠিক আছে। তারপরে আসবো হচ্ছে রিডিং। রিডিং পার্টটা অনেকের কাছে কঠিন মনে হয়, আবার অনেকের কাছে সহজও মনে হয়, ঠিক আছে। তো রিডিং এর জন্য আমি বলবো ও আচ্ছা, রাইটিং এর 6.5, রাইটিং আর স্পিকিং এর 6.5 পাইতে কিন্তু খুব বেশি যে আহামরি আপনাকে মানে কি বলে স্কিল দেখাতে হবে তা না। কিন্তু স্পিকিং এ যদি আপনি জাস্ট ফ্লুয়েন্টলি আপনি যদি কথাটা বলতে পারেন আর একটু কম গ্রামাটিক্যাল মিস্টেক করেন, তাহলে আপনি 6.5 অনায়াসে পেয়ে যাবেন। আর রাইটিং এ 6.5, আপনি গ্রামাটিক্যাল মিস্টেকগুলো যদি না করেন এবং টাস্ক রেসপন্স এগুলো যদি আপনি ঠিক রাখেন, তারপর যে ওয়ার্ড কাউন্ট যেগুলো থাকে, যদি এগুলো যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করেন, অনায়াসে আপনি 6.5 পেয়ে যাবেন। তো আমাদের তো যেহেতু 6.5 দরকার, আমাদের যে কোনো দুইটা মডিউলে 6.5 আর দুইটা মডিউলে 6 পাইলে কিন্তু হয়ে যাচ্ছে, অথবা যে কোনো একটা মডিউলে 7 আর যে কোনো একটা মডিউলে 7, তারপর হচ্ছে বাকি আরো যে 3টা মডিউলে 6 পাইলেও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন রাইটিং নিয়ে কথা বলবো, এই রিডিং নিয়ে কথা বলবো, সরি। রিডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনাকে 3টা প্যাসেজ দেওয়া থাকবে এবং 40টা কোয়েশ্চেন থাকবে। ইউ হ্যাভ টু আনসার দোজ 40 কোয়েশ্চেন্স 1 ঘন্টার মধ্যে। কিন্তু 1 ঘন্টার মধ্যে এই 40টা কোয়েশ্চেন আপনাকে কি করতে হবে, আনসার করতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন, প্যাসেজ 1টা থাকে হচ্ছে সহজ, প্যাসেজ 2টা হচ্ছে কম্পারেটিভলি একটু কঠিন, আর প্যাসেজ 3টা কি আর একটু কঠিন থাকে। তো প্যাসেজ 1-এ দেখেন 13টা প্রশ্ন থাকবে, ট্রু ফলস, নট গিভেন, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, এরকম থাকবে। তো আপনি এই প্যাসেজ 1-এর 13টা প্রশ্ন, এইখানে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এখানে যাতে আপনি যতগুলা 13টা 12টা 11টা থাকে
কারেক্ট করতে হবে, ঠিক আছে? যদি আপনি এখানে যদি 11টা 12টা কারেক্ট করতে পারেন, কারণ এটা সম্ভব। প্যাসেজ 1 একদম সহজ, আপনি পারবেন। এখানে ট্রু ফলস নট গিভেন ফিল ইন দ্য গ্যাপস, এগুলো আপনি কিওয়ার্ড মার্ক করে তারপর খুঁজবেন, স্ক্যানিং, এই জিনিসগুলো একটু জেনে নিতে হবে। তারপরে প্যাসেজ 2টাও কিন্তু তুলনামূলকভাবে হয়তো একটু কঠিন কিন্তু সহজ। তো এখানে লিস্ট অফ হেডিং থাকে, তারপর হচ্ছে নেম ম্যাচিং, মানে কিছু নেম দেওয়া থাকবে, তাদের স্পিচ কি, তাদের কথাগুলোর সাথে ম্যাচ করতে হবে, ইয়েস নট গিভেন এগুলো থাকে। তো এটার ক্ষেত্রে লিস্ট অফ হেডিং নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। তো এইখানেও আপনি যদি মনে করেন, আচ্ছা, আর রিডিং এর ক্ষেত্রে হচ্ছে যদি আপনাকে 6.5 পাইতে হয় তাহলে লাগবে হচ্ছে 27 থেকে 29টা। যেমন লিসেনিং এ 6.5 এর জন্য 26 থেকে 29টা, তার মানে 26টা পাইলে হয়ে যাচ্ছে। আর রিডিং এ লাগবে হচ্ছে 27 থেকে 29টা, তাহলে রিডিং এ 27টা লাগবে। তো এখন দেখেন, যদি আপনি যদি প্যাসেজ 1 এ যদি আপনি আহ, প্যাসেজ 1 এ যদি আপনি 11টা, আমি ধরে নিলাম 11টা আপনি ঠিক রাখলেন, ঠিক আছে? তারপর প্যাসেজ 2তে আমি বলবো, যেহেতু আপনার 6.5 টার্গেট, তাহলে অনেকেই বলবে প্যাসেজ 1-এ আপনি 15 মিনিট সময় না, আমি বলবো যে আপনি প্যাসেজ 1-এ 20 মিনিট সময় দিবেন, প্রয়োজন আরো 2-1 মিনিট বেশি দিবেন। কি জন্য? কারণ আপনার টার্গেট তো 8-9 না। যাদের 8-9 টার্গেট তারা কি করবে, প্যাসেজ 1 একটু সময় কম দিবে। আপনার টার্গেট যেহেতু 6.5, আপনি 20 মিনিট সময় দেন, প্রয়োজন আরো 1-2 মিনিট বেশি দেন, দিয়ে আপনি এখানে কি 13টা কারেক্ট করার চেষ্টা করেন, এবং এটা আপনি চেষ্টা করলে পারবেন, ঠিক আছে? ধরলাম আপনি এখানে 11টা কারেক্ট করলেন, ঠিক আছে? প্যাসেজ 2-তে আপনি আরো 10টা কারেক্ট করলেন বা 11টা কারেক্ট করলেন, তাহলে কয়টা হয়ে গেল? 11 22টা। তো আপনি এইখানে যদি 22টা যদি আপনি কারেক্ট করতে পারেন, তাহলে প্যাসেজ 3-তে থাকবে হচ্ছে সামারি উইথ ক্লো, তারপর হচ্ছে ইয়েস নট গিভেন, বা এইগুলাই, মানে হয়তো একটু অল্টারনেট করে, একটু এদিক সেদিক করে এই টাইপের কোয়েশ্চেনগুলাই থাকে। উইথ প্যারাগ্রাফ কন্টেন্ট ফলোইং ইনফরমেশন, তারপর এইগুলাই থাকবে, ঘুরে ফিরে এই 3টা প্যাসেজে থাকবে। তো ওইখানে তো আপনি চাইলেও দেখেন এমসিকিউ থাকে 4-5টা, তো আপনার এমনিতেই হবে। আপনি যদি আগে থেকে যদি 6.5 টার্গেট করে রাখেন, তো আপনার তো দেখেন সবগুলা 40টা কোয়েশ্চেন আনসার করার প্রেশার তো আপনার নেওয়ার দরকার নেই। আপনি যদি 40টা যদি আপনি আনসার করবেন, কিন্তু 40টা জন্য তো আপনাকে ট্রাই করার দরকার নেই। আপনার তো দরকার কয়টা? 27টা দরকার আপনার, তার মানে আপনার 13টা ভুল হলেও কোনো সমস্যা নেই। আপনি মনে করেন যদি পার্ট প্যাসেজ 3-তে যদি দেওয়া থাকে হচ্ছে এমসিকিউ, এগুলো যদি দেওয়া থাকে, তাহলে আপনি এগুলো তো এমনি আন্দাজে দিয়ে আসবেন। বা লাস্টে যদি কয়েকটা ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন থাকে, আপনি আন্দাজে দিয়ে আসবেন। আপনার মেইন টার্গেট থাকবে প্যাসেজ 1-এ 11টা, প্যাসেজ 2-তে 11টা, টোটাল 22টা। আপনার আর কয়টা লাগে? আর 5টা লাগে। তো 5টা দেখবেন, আপনি হয়তো প্যাসেজ 1 প্যাসেজ 2 থেকে আপনি আরো 2-একটা পারতেও পারেন বেশি, তারপর ওই দিক থেকে মিলিয়ে আপনার 6.5 চলে আসবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের আশেপাশে যারা আছে, যারা আইএলটিএস এর প্রস্তুতি নিতে চাচ্ছে, তাদের জন্য উপকারী, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাজেস্ট করবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। প্রত্যেকটা মডিউল নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও দিব, প্রত্যেকটা টাইপের জন্য আমি আলাদা আলাদা করে ভিডিও দিব। যেহেতু আমি বেসিকটা কমপ্লিট করেছি, এখন বাকি আছে শুধু হচ্ছে আইএলটিএস এর আরও বেশ কিছু ভিডিও আমার আপলোড দেওয়া লাগবে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।